হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সুমনা। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে হয়তো আপনারা আমাকে ঘৃণা করবেন, অথবা কেউ কেউ হয়তো আমার পরিস্থিতির গভীরতা বুঝতে পারবেন। প্রতিটি মানুষের জীবনেই কিছু না কিছু গোপন দুর্বলতা থাকে। আমার জীবনেও সেই দুর্বলতা এক ঝড়ের মতো এসেছিল। গল্পটা শুরু করার আগে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমার এই স্বীকারোক্তি হয়তো আপনাদের জীবনের কোনো না কোনো ঘটনার সাথে মিলে যেতে পারে। চলুন আর দেরি না করে শুরু করা যাক আমার জীবনের সেই গোপন ঝড়ের গল্প। আমার বিয়ে হয়েছে প্রায় 7 বছর, মধ্যবিত্ত পরিবার, স্বামী, আমি আর আমার একমাত্র ছেলে, আর সাথে থাকেন আমার শাশুড়ি এবং আমার স্বামীর ছোট ভাই, অর্থাৎ আমার দেবর রনি। আমার স্বামী প্রীতম মানুষ হিসেবে ভীষণ ভালো, কিন্তু কাজের চাপে সে সংসারের দিকে তাকানোর সময় পায় না। সকাল 8টায় বেরিয়ে যায় আর ফেরে রাত 11টায়। ক্লান্ত শরীরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়া ছাড়া তার আর কোনো শক্তি থাকে না। বিয়ের প্রথম দিকের সেই রোমান্স, সেই আদর এখন যেন রুটিন মাফিক কর্তব্যে পরিণত হয়েছে। অন্যদিকে রনি আমার দেবর, সবেমাত্র মাস্টার্স শেষ করেছে। দেখতে বেশ সুঠাম, ফর্সা আর লম্বা। বয়সে আমার চেয়ে বছর 5-এর ছোট হলেও ওর কথা বলার ধরন আর ব্যক্তিত্বে একটা ভারিক্কি ভাব আছে। আমি ওকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখতাম, কিন্তু সমস্যাটা শুরু হলো গত বর্ষাকাল থেকে। সেদিন ছিল প্রচুর বৃষ্টি। প্রীতম অফিস থেকে ফোন করে জানালো ওর ফিরতে দেরি হবে। শাশুড়িমা অসুস্থ থাকায় আগেই ঘুমিয়ে পড়েছিলেন। আমি রান্নাঘরে রাতের খাবার গরম করছিলাম। হঠাৎ লোডশেডিং, পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। আমি মোমবাতি খোঁজার জন্য ড্রয়ার হাতড়াচ্ছিলাম, হঠাৎ অনুভব করলাম আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি চমকে উঠে বললাম, কে? রনির গলা শোনা গেল, বৌদি আমি, ভয় পেও না, আমার ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালাচ্ছি। আলো জ্বলতেই দেখলাম রনি দরজায় দাঁড়িয়ে। ওর পরনে একটা পাতলা স্যান্ডো গেঞ্জি আর নিচে ট্রাউজার। জিমের শরীর, ওর গেঞ্জির ভাগ দিয়ে ওর পেশিবহুল হাতগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল। ও আমার দিকে এগিয়ে এসে বলল, দাদা তো এখনো ফেরেনি, তোমার ভয় করছে না তো? আমি একটু হেসে বললাম, ভয় কেন করবে, তুমি আছো, মা আছে। রনি আমার খুব কাছে এসে দাঁড়ালো। রান্নাঘরের ওইটুকু জায়গায় ওর শরীরের ভাব আমি অনুভব করছিলাম। ও ফিসফিস করে বলল, হ্যাঁ আমি তো আছি সব সময়ের জন্য। ওর গলার স্বরটা কেমন যেন অন্যরকম শোনালো। আমি ওর চোখের দিকে তাকালাম। সেই দৃষ্টিতে শ্রদ্ধার চেয়েও অন্য কিছু বেশি ছিল। এক ধরনের লোলুপতা, আবার এক ধরনের আকুতি। আমি অস্বস্তি বোধ করে বললাম, তুমি মোমবাতিটা ধরো, আমি খাবারটা টেবিলে দিই। সেদিন রাতে খাবার টেবিলে রনি বারবার আমার দিকে তাকাচ্ছিল। আমার পরনে ছিল একটা সুতি শাড়ি, হয়তো অসাবধানতাবশত আঁচলটা একটু সরে গিয়েছিল। আমি খেয়াল করলাম রনির চোখ আমার অনাবৃত কোমরের দিকে আটকে আছে। সাধারণ সময়ে হলে আমি হয়তো বকা দিতাম, কিন্তু অদ্ভুতভাবে আমার শরীরের ভেতর একটা শিহরণ খেলে গেল। স্বামীর অবহেলায় শুকিয়ে যাওয়া মনটা যেন একটু জল পেল। আমি জেনে বুঝেই আঁচলটা ঠিক করলাম না, বরং ওর গ্লাসে জল ঢালতে গিয়ে ইচ্ছে করে ওর হাতের সাথে আমার হাতটা ছোঁয়ালাম। রনি চমকে আমার দিকে তাকালো। আমি তখন স্বাভাবিক, যেন কিছুই হয়নি, কিন্তু ভেতরে ভেতরে আমার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। সেই রাতে ঘুমানোর সময় আমার বারবার রনির ওই তাকানোর দৃশ্যটা মনে পড়ছিল। এরপর থেকে আমাদের মধ্যে এক অদ্ভুত নীরব খেলা শুরু হলো। প্রীতম অফিসে চলে গেলে রনি নানা অজুহাতে আমার কাছে আসত, কখনো শার্টের বোতাম লাগিয়ে দেওয়ার জন্য, কখনো বা ভালো কোনো রান্নার আবদার নিয়ে। একদিন দুপুরে আমি ছাদে কাপড় মেলতে গেছি, রনিও পেছনে পেছনে এলো। তখন রোদ ছিল কড়া। আমার ঘামে ভেজা মুখ আর গলার দিকে তাকিয়ে ও বলল, বৌদি তোমাকে আজ খুব সুন্দর লাগছে, ঠিক যেন কলেজের সেই নতুন প্রেমিকার মতো। আমি লজ্জায় লাল হয়ে বললাম, কি সব যাতা বলছো, যাও নিচে যাও। রনি এক ধাপ এগিয়ে এলো, বলল, যা সত্যি তাই বলছি, দাদা কি এই সৌন্দর্যের কদর বোঝে? ওর এই কথায় আমার বুকের ভেতরটা হু হু করে উঠল। প্রীতম তো কতদিন আমার দিকে ভালো করে তাকায়নি। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, ওসব কথা বাদ দাও,
রনি আমার হাতটা ধরল। ওর হাতের স্পর্শে আমার শরীরটা যেন কেঁপে উঠল। ও বলল, আমি বাদ দিতে পারছি না বৌদি, আমি আর নিজেকে আটকাতে পারছি না। আমি হাত ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু খুব একটা জোর খাটালাম না। বললাম, রনি, এটা পাপ, ও তোমার বড় ভাই। রনি আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ভালোবাসায় কোনো পাপ নেই বৌদি, আমি তোমাকে সুখী করতে চাই, শুধু একটা সুযোগ দাও। সেই মুহূর্তটা ছিল আমার জন্য কাল। আমি নিজেকে সামলাতে পারলাম না। ওর চোখের দিকে তাকিয়ে আমি যেন সম্মোহিত হয়ে গেলাম। এক তীব্র ভালো লাগা আর উত্তেজনায় আমার বিবেক বুদ্ধি লোপ পেল। আমি কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে রইলাম, যা ছিল আমার মৌন সম্মতি। সম্পর্কটা মোড় নিল এক বৃষ্টি ভেজা দুপুরে। বাড়িতে কেউ ছিল না। শাশুড়িমা আত্মীয়ের বাড়ি গেছেন, প্রীতম অফিসে। আমি সোফায় বসে টিভি দেখছিলাম। রনি এসে পাশে বসল। আজ আর ও কোনো ঘান করল না, সোজা আমার কাঁধে হাত রাখল। আমি কাঁপছিলাম, কিন্তু ওকে বাধা দিলাম না। রনি আমার চিবুক ধরে আমার মুখটা ওর দিকে ফেরালো। ওর নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। ও বলল, বৌদি, তুমি কি জানো আমি তোমাকে নিয়ে কতটা পাগল? আমি অস্ফুট স্বরে বললাম, রনি, এটা ঠিক হচ্ছে না। কিন্তু আমার শরীর তখন অন্য কথা বলছিল। রনি আমাকে ওর দিকে টেনে নিল। ওর শক্ত বুকের সাথে আমাকে চেপে ধরল। আমার মনে হলো আমি যেন গলে যাচ্ছি। বহুদিনের জমে থাকা তৃষ্ণা আমাকে পাগল করে তুলল। রনির স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। ও যখন আমার ঘাড়ে মুখ গুজে দিল, আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। আমার দুই হাত ওর চুলের মধ্যে ডুবে গেল। ও আমাকে দু হাতে জড়িয়ে ধরে সোফার ওপর শুইয়ে দিল। ওর উত্তপ্ত শরীরটা আমার ওপর চেপে বসতেই আমি এক অদ্ভুত আবেশে চোখ বুজলাম। ওর হাত যখন আমার কোমরের ভাঁজ ছুঁয়ে ওপরের দিকে উঠছিল, আমি শিউরে উঠছিলাম। মনে হচ্ছিল এই মুহূর্তটার জন্যই আমি এতদিন অপেক্ষা করছিলাম। সামাজিক মর্যাদা, সংস্কার সবকিছু তখন তুচ্ছ মনে হচ্ছিল। ওর ঠোঁটের স্পর্শে আমি হারিয়ে যাচ্ছিলাম এক নিষিদ্ধ জগতে, যেখানে শুধু সুখ আর সুখ। আমরা দুজন তখন হিতাহিত জ্ঞানশূন্য। বাইরের বৃষ্টির শব্দের সাথে আমাদের নিঃশ্বাসের শব্দ এক হয়ে গিয়েছিল। সেই দুপুরটা ছিল আমাদের সম্পর্কের শুরু। এরপর থেকে আমরা সুযোগ পেলেই একে অপরের কাছে আসতাম, কখনো রান্নাঘরে, কখনো ছাদে, কখনো বা বাথরুমে স্নানের সময়। প্রীতম কিছুই টের পেত না। ও ওর মতো কাজ নিয়ে ব্যস্ত থাকত, আর আমি রনির মাঝে খুঁজে পেতাম আমার হারানো যৌবন, আমার অপূর্ণ ইচ্ছাগুলো। কিন্তু পাপ কখনো চাপা থাকে না। আমার মনের ভেতর সব সময় একটা ভয় কাজ করত, যদি কেউ দেখে ফেলে, যদি প্রীতম জেনে যায়। কিন্তু রনির প্রতি আমার আসক্তি এতটাই বেড়ে গিয়েছিল যে আমি সেই ভয়কে জয় করে বারবার ওর কাছে ছুটে যেতাম। ও আমাকে ব্ল্যাকমেইল করেনি, কিন্তু ওর ভালোবাসার ফাঁদে, ওর শরীরের আকর্ষণে আমি নিজেই বন্দী হয়ে গিয়েছিলাম। এখনও আমাদের এই সম্পর্ক চলছে। আমি জানি না এর শেষ কোথায়। হয়তো একদিন সব জানাজানি হবে, সংসার ভেঙে যাবে। কিন্তু এখন এই মুহূর্তে আমি এই নিষিদ্ধ সুখটুকু ছাড়তে পারছি না। আপনারা হয়তো আমাকে চরিত্রহীন ভাবছেন, কিন্তু বিশ্বাস করুন, অবহেলা আর একাকিত্ব একটা নারীকে কতটা নিচে নামাতে পারে তা যার সাথে না ঘটে সে বুঝবে না। বন্ধুরা, এই ছিল আমার জীবনের গোপন গল্প। জানি আপনারা অনেকেই আমাকে ঘৃণা করছেন, কিন্তু আমি শুধু আমার সত্যটা তুলে ধরলাম। আপনাদের কি মনে হয়, আমার কি উচিত রনির সাথে সব সম্পর্ক শেষ করে দেওয়া, নাকি নিজের সুখের কথা ভাবা? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর গল্পটা যদি আপনাদের মনে একটুও নাড়া দিয়ে থাকে, তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরের পর্বে আমি বলবো কিভাবে আমাদের এই সম্পর্কের কথা একদিন প্রীতমের কানে পৌঁছালো। ততক্ষণ ভালো থাকবেন।